আয়না ঘর। পৃথিবীর ৯৮% রহস্য আয়নার ভিতরেই লুকিয়ে আছে। আপনিও খুঁজে দেখবেন নাকি আয়না ঘরের আয়নার রহস্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা চাইলে এখন থেকে আমাকে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটা আমি প্রথমে বলে দিই। আয়নাঘর AYNAGHOR040@gmail.com। আমরা মনে করি আমরা যা দেখি না তার কোনো অস্তিত্ব নেই। আমরা মনে করি বিজ্ঞান যেখানে আলো ফেলেছে সেখানে অন্ধকার বিলীন হয়ে গেছে, কিন্তু সত্যি কি তাই? আফ্রিকা রহস্যের এক আদিম জঠর, যে মহাদেশের মাটির প্রতিটি স্তরে মিশে আছে হাজার বছরের পুরনো দীর্ঘশ্বাস আর তান্ত্রিকদের অভিশাপ। আপনি কি জানেন ঘানার সেই গহীন অরণ্যে এমন কিছু গ্রাম আছে যেখানকার মানুষ আজও সূর্যাস্তের পর আয়নার দিকে তাকায় না? তারা বিশ্বাস করে আয়না কেবল প্রতিচ্ছবি দেখায় না, আয়না হলো অন্য এক জগতের দরজা, যে জগৎটা আমাদের চোখের আড়ালে, ঠিক আমাদের ছায়ার ভেতরেই মিশে থাকে। আজ রাতে আয়নাঘর আপনাদের জন্য এমন এক প্রকৌশলীর অভিজ্ঞতায় পা রাখবো, যিনি ভুলবশত সেই নিষিদ্ধ দরজায় কড়া নেড়েছিলেন। তার সঙ্গী হয়েছিল এমন এক আত্মা যার কোনো রূপ নেই, কিন্তু যার ক্ষুধা অসীম। আজ আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করবে যে মাটির নিচে কেবল খনিজ সম্পদ থাকে না, সেখানে কখনো কখনো চাপা পড়ে থাকে আদিম কোনো তান্ত্রিকের হাড় হিম করা প্রতিশোধ। কান পেতে শুনুন, শুনুন সেই অশুভ মন্ত্রের শব্দ। আপনার চারপাশে আলো কি একটু কমে গেল? আপনার ঘরের কোণায় যে ছায়াটা দেখছেন ওটা কি কেবলই আসবাবপত্রের, নাকি অন্য কিছু? স্থির হয়ে বসুন, কারণ এখন আমরা প্রবেশ করছি ঘানার সেই অভিশপ্ত দানশো অরণ্যে। আয়নাঘর এর প্রিয় বন্ধুরা, আজ আমরা কোনো সাধারণ ভৌতিক গল্প শুনবো না। আজ আমরা শুনবো এক দীর্ঘ বিভীষিকার কথা। ঘানার এক প্রত্যন্ত জঙ্গলে ঘটে যাওয়া সেই সত্য ঘটনাটি আমাদের জানিয়েছেন প্রজেক্ট ম্যানেজার শফিক সাহেব। ঘটনাটি এতই দীর্ঘ এবং জটিল যে আপনারা যারা একা ঘরে বসে শুনছেন তারা আগে নিশ্চিত হয়ে নিন আপনার ঘরের দরজাটি ঠিক মতো বন্ধ আছে কিনা, কারণ আফ্রিকার জাদু কোনো সীমানা মানে না। শুরু করছি ঘটনা। ঘটনাটি শুরু হয় ২০০৪ সালে। তখন ঘানার সেকন্ডি তাকোরাদি অঞ্চল থেকে আরও ভেতরের দিকে একটি রাস্তা তৈরির প্রজেক্টের কাজ করছি। আমাদের ক্যাম্পটা ছিল একটা নদীর ঠিক পাশেই। সেই নদীর নাম ছিল প্রাসু। নদীর ওপারে ছিল গহীন জঙ্গল, যেখানে সূর্যের আলো কোনোদিনই মাটিতে পৌঁছাতে পারে না। আমার সাথে স্থানীয় শ্রমিক ছিল প্রায় জনা ৫০ এবং তাদের সর্দার ছিল আবুয়া নামের একটি লোক। আবুয়া একদিন আমাকে সতর্ক করে বলেছিল, মাস্টার, নদীর ওপারে কখনোই যাবেন না, কারণ নদীর ওপারে মুকিশি আত্মারা ঘোরে। ওরা যখন কাঁদে তখন নদীর জল রক্তবর্ণ হয়ে যায়।
আমি একজন প্রকৌশলী হিসেবে এসব কথা কান দিইনি। বিপদটা ডেকে আনলো আমার ক্রেনের অপারেটর সাজ্জাদ। ও আমাদের দলে ক্রেন চালাতো। ও একদিন নদীর পাড়ে খনন করার সময় মাটির গভীর থেকে একটা ব্রোঞ্জের তৈরি বিশালাকার হাতাওয়ালা প্রাচীন আয়না খুঁজে পায়। আয়নাটার চারপাশে সাপের মতো পেঁচানো খোদাই ছিল। সাজ্জাদ ভাবলো এটা কোনো অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সে কাউকে না জানিয়ে ওটা নিজের টেন্টে নিয়ে গেল এবং সেই রাত থেকেই শুরু হলো উৎপাত। মাঝরাতে আমাদের পুরো ক্যাম্প থমথমে হয়ে গেল। আমরা শুনলাম নদীর ওপার থেকে কেউ একজন গান গাইছে, খুব সুমধুর কণ্ঠ, কিন্তু ভাষাটা বড়ই অদ্ভুত। পরদিন সকালে দেখা গেল সাজ্জাদের টেন্টের চারদিকে অসংখ্য ছোট ছোট পায়ের ছাপ, যেন শত শত শিশু সারা রাত তার টেন্টের চারদিকে গোল হয়ে ঘুরেছে। কিন্তু ক্যাম্পে তো কোনো শিশু ছিল না। সপ্তম রাতে বিভীষিকা চরম আকার ধারণ করল। মাঝরাতে আমরা টেন্টের দরজায় বিকট শব্দে ধাক্কা। আমি বাইরে গিয়ে দেখি সাজ্জাদ দাঁড়িয়ে আছে, কিন্তু এ কোন সাজ্জাদ? ওর গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, আর ওর চোখ দুটো যেন গভীর গর্তে ঢুকে গেছে। ও শুধু একটা কথা বলতে লাগলো, ওরা আসছে, ওরা আমাকে আয়নার ভিতরে ডাকছে। সাজ্জাদকে আমরা দড়ি দিয়ে বাঁধলাম, কারণ বাধা ছাড়া কোনো উপায় ছিল না। ও এমন সব কাণ্ড করছিল যে বাধা ছাড়া আসলে কোনো উপায় ছিল না। কারণ ও নিজের নখ দিয়ে নিজের শরীর খুবলে রক্ত বের করছিল। ওর গলার স্বর বদলে গিয়ে 4-5 জন মানুষ মিলিত কণ্ঠস্বরের মতো শোনাচ্ছিল। এমনভাবে বলছিল মনে হয় একই সাথে 4-5 জন একসাথে কথা বলছে। তখন আবুয়া দেখে চিৎকার করে উঠল, মাস্টার, এ সাধারণ ভূত নয়, ও সে প্রাচীন আয়নার ভিতরে বন্দি থাকা অ্যাকোম্যান, আত্মাকে মুক্ত করে দিয়েছে। আমি আবুয়ার কথা শুনে একটু আশ্চর্যই হলাম। অবস্থা সামলাতে আমরা গ্রাম থেকে প্রায় 50 মাইল দূরে থেকে ডেকে আনলাম সেই অঞ্চলের শ্রেষ্ঠ তান্ত্রিক বা নগাঙ্গাকে। তার নাম ছিল নগাঙ্গা বনশু। তিনি যখন ক্যাম্পে এলেন, সাথে নিয়ে এলেন 2টি বিশাল ছাগল আর 7টি মাটির কলস। তার সারা মুখে সাদা আর লাল রঙের প্রলেপ দেয়া। তার চোখে তাকানো যাচ্ছিল না, মনে হচ্ছিল তার চোখের ভেতরে আগুনের ফুলকি জ্বলছে। বনশু এসেই সাজ্জাদের সামনে থাকা সেই আয়নাটা দেখলেন। তিনি দীর্ঘক্ষণ আয়নাটার দিকে তাকিয়ে থেকে কাঁপতে শুরু করলেন। তারপর তার স্থানীয় ভাষায় বললেন, এই আয়না আসলে একটা জেলখানা। 1000 বছর আগে এক দুষ্ট তান্ত্রিক তার সব পাপ এই আয়নার ভেতরে বন্দি করেছিল। আজ সেই পাপ মানুষের রক্ত পেয়ে জেগে উঠেছে। নগাঙ্গা বনশু যখন তার রিচুয়াল শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রাত প্রায় 1টা।
পুরো ক্যাম্পের বিদ্যুৎ চলে গেল। জেনারেটর চালানো হলেও তা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। বনশু বললেন, আজ রাতে কোনো কৃত্রিম আলো থাকবে না। আজ আলো দেবে শুধু ওপাম কাঠ। ওপাম হলো ওই দেশের একটা গাছের কাঠ। তিনি 7টি আগুনের কুণ্ডলী তৈরি করলেন এবং তার মাঝখানে সাজ্জাদকে একটি বাঁশের তৈরি খাঁচায় বন্দি করে বসালেন। সাজ্জাদ তখন আর মানুষ নেই, তার শরীরটা পশুর মতো কুঁকড়ে যাচ্ছিল। ও লোহার খাঁচায় রডগুলো দাঁত দিয়ে কামড়ে ছিঁড়তে চাইছিল। ওর মুখ দিয়ে বের হচ্ছিল ঘন কালচে লাল রঙের ফেনা। তান্ত্রিক সামগ্রী প্রস্তুতি করেই ফেলেছে। বনশু তার ঝুলি থেকে বের করলেন অদ্ভুত সব সামগ্রী। আমি আমার জীবনে এমন জিনিস দেখিনি। তিনি বের করলেন ওডাম গুঁড়ো। ওডাম গুঁড়ো জিনিসটা হলো এটি একটি এক ধরনের গাছের ছাল থেকে তৈরি লাল ধুলো, যা তিনি আগুনের কুণ্ডলিতে ছিটিয়ে দিলেন। সাথে সাথে আগুন থেকে নীল রঙের ধোঁয়া উঠতে শুরু করলো। আর বের করলেন বোবা এর কড়ি। তান্ত্রিকের গলায় থাকা 33টি মানুষের কড়ির মালা, যা তিনি সাজ্জাদের খাঁচার ওপর ঝুলিয়ে দিলেন। ইবোজল, একটি প্রাচীন মাটির পাত্রে রাখা পচা লতা, গুল্ম আর জানোয়ারের মূত্রের মিশ্রণ, যা দিয়ে তিনি সাজ্জাদের সারা শরীরে নকশা আঁকতে লাগলেন। বনশু তার হাতে থাকা একটি লম্বা লাঠি, যাকে ওরা বলে ওশে, সেই লাঠিটি দিয়ে মাটিতে আঘাত করতে শুরু করলেন এবং উচ্চস্বরে মন্ত্র বলতে লাগলেন। নজম্মি এঞ্জেলে কুইজাকো মিন কিসি সরো আকে ফাঁসি, যার অর্থ হলো, হে কবরের বাসিন্দা, ফিরে যাও, এই দেহ তোমার নয়, তোমার স্থান পাতালের গভীরে। প্রতিবার মন্ত্র পড়ার সাথে সাথে সাজ্জাদ এমনভাবে চিৎকার করছিল, মনে হচ্ছিল ওর গলার ভিতরে কেউ জ্বলন্ত লোহা ঢুকিয়ে দিচ্ছে। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি শুরু হলো, কিন্তু সেই বৃষ্টি পানি ছিল অস্বাভাবিক রকমের গরম, যেন আকাশ থেকে কেউ ফুটন্ত পানি ঢালছে। এই রকম ভাবে তার রিচুয়াল চলতে থাকে এবং রাত যখন 2টা, তখন বনশু সেই অভিশপ্ত ব্রোঞ্জের আয়নাটি সাজ্জাদের চোখের একদম সামনে আনলেন। তিনি সাজ্জাদের কপাল থেকে রক্ত নিলেন, একটি আফ্রিকান গাছের কাঁটা দিয়ে তার কপালে ফুটো করলেন এবং রক্ত নিয়ে আয়নার কাচের ওপর মাখিয়ে দিলেন। সাথে সাথে আয়না থেকে এক ধরনের হিসিস শব্দ বের হতে লাগলো, যেন শত শত সাপ একসাথে গর্জন করছে। আমরা অবাক হয়ে দেখলাম আয়নার ভেতরে সাজ্জাদের কোনো প্রতিচ্ছবি নেই। আমার নিজের চোখে আমি দেখেছি, সেখানে শুধু একটা গর্তের মতো অন্ধকার দেখা যাচ্ছে। সেই অন্ধকারের ভেতর থেকে 2টো বিশাল হাত বেরিয়ে এলো এবং সাজ্জাদের গলা চেপে ধরল। সাজ্জাদ যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছিল। বনশু তখন তার চূড়ান্ত অস্ত্রটি বের করলেন, একটি আদিম তান্ত্রিক ছুরি, যার হাতলটি ছিল মানুষের হাড়ের তৈরি। তিনি মন্ত্র পড়তে পড়তে সাজ্জাদের বুড়ো আঙুলের নখ দিয়ে একটু রক্ত বের করলেন সেই কাঁটাটি দিয়ে, এবং সেই রক্ত একটি কাপে থাকা লাল তরলের সাথে মিশিয়ে আয়নার উপর ছুঁড়ে দিলেন।
বিস্ফোরণ ও চিৎকার, আর সাথে সাথে আয়নার ভিতর থাকা সেই কালো ছায়াটি দাউ দাউ করে জ্বলে উঠল। আয়নার ভিতরে একটা বীভৎস অবয়ব দেখা গেল। তার মাথা নেই, কিন্তু বুক জুড়ে বিশাল আকার একটা মুখ। সেই মুখ দিয়ে ও এমন এক শব্দ করলো যা আমাদের সবার কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মতো। আয়নাটা তখন মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গেল। ফাটল দিয়ে বের হতেই শুরু করলো ঘন কালো ধোঁয়া, যা পুরো ক্যাম্পে আচ্ছন্ন করে ফেলল। বনশু তখন চিৎকার করে বললেন, নিঙ্গা মা নিঙ্গা, আত্মা এখন বন্দী হয়েছে। তিনি দ্রুত সেই ফেটে যাওয়া আয়নার টুকরোগুলোকে একটি মাটির কলসে ভরলেন এবং কলসটির মুখ কাঁচা চামড়া আর মোম দিয়ে সিল করে দিলেন। শেষ পরিণতি এবং এক অজানা আতঙ্ক নিয়ে ভোর হওয়ার ঠিক আগে বৃষ্টি থেমে গেল। সাজ্জাদ নিস্তেজ হয়ে খাঁচার ভেতরে পড়ে রইল। ওর শরীর থেকে সেই পচা গন্ধটা চলে গেছে, কিন্তু ওর চোখের মণি দুটো সারা জীবনের জন্য ঘোলাটে হয়ে গেল। নাগাঙ্গা বনশু কলসটি নিয়ে নদীর পাড়ে গেলেন। তিনি বললেন, এই কলসটি নদীর তলদেশে পুঁতে দিতে হবে, যেখানে পানির স্রোত সবচেয়ে বেশি। যদি কোনোদিন এই কলসটি আবার ভাঙা হয়, তবে সেই শয়তান আবার ফিরে আসবে। তিনি আবুয়াকে নিয়ে একটি ছোট নৌকায় করে নদীর মাঝখানে চলে গেলেন এবং কলসটি ডুবিয়ে দিলেন। যাওয়ার সময় বনশু আমার কাছে এসে একটা অদ্ভুত কথা বলেছিলেন, যে কথাটি নিয়ে আমি এখনো ভাবি। তিনি বললেন, সাদা মানুষ, তোমরা মাটির নিচে সম্পদ খোঁজো, কিন্তু এই মাটি তার ভেতরে শুধু সম্পদ নয়, হাজার বছরের ঘৃণা আর অভিশাপও লুকিয়ে রাখে। আজ থেকে এই নদীর পানি খেও না। সাজ্জাদ সুস্থ হলো ঠিকই, কিন্তু সে আর কোনোদিন কোনো আয়নার সামনে দাঁড়াতে পারেনি। ও যখনই আয়নার সামনে দাঁড়াতো, ও বলতো ও নাকি আয়নার ভেতরে নদীর ঢেউ দেখতে পায়, আর সেই ঢেউয়ের নিচে কেউ একজন ওকে হাতছানি দিয়ে ডাকছে। বন্ধুরা, ঘানার সেই নদী আজও বয়ে চলেছে। সাজ্জাদ সাহেব এখন বাংলাদেশে ফিরে এসেছে, কিন্তু আজও অমাবস্যার রাতে তিনি ঘুমের ঘোরে সেই আদিম ভাষার কথা বলেন। আফ্রিকার সেই নাগাঙ্গা বনশু কি আসলেই আত্মাটিকে বন্দি করতে পেরেছিলেন, নাকি সেই আয়নার টুকরোগুলো আজও জলের নিচে কোনো নতুন শিকারের অপেক্ষায় আছে? আয়নাঘর এর আজকের এই দীর্ঘ উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মনেও কি এমন কোনো রহস্য দানা বেঁধে আছে? আমাদের ইমেল করে জানান। মনে রাখবেন, পৃথিবীটা যতটা আমরা দেখি তার চেয়ে অনেক বেশি অন্ধকার এর গভীরে লুকিয়ে আছে। শুভরাত্রি, ভালো থাকবেন।